বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কি গান শুনবে? যা গাইতে ইচ্ছে করে সেটাই গেয়ে শোনান। না, তুমি বলো কি গান শুনবে। আমি ঘুমোতে দিন। আবার সে আগের কথা? আপনি বুঝতে পারছেন না কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাই। আগামীকাল সারাদিন আপনার গান শুন। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমে বেচারির চোখ দুটো ছোট ছোট হয়ে আছে, তাকিয়ে আছে বহু কষ্টে। কিন্তু তাতে উদয়ের কি? ওর কি এখন বোঝার মতো বুদ্ধি আছে নাকি? বিয়ে করার আগের দিন থেকেই ঘুমের অনিয়ম হচ্ছে উদয়ের। শেষ রাত পর্যন্ত জেগে থেকে দিনের বেলায় ঘুমায়। ওর যন্ত্রণায় নাদিয়া রাতে ঘুমাতে পারে না বিয়ের পর থেকে। দিনের বেলায় ঘুমানোর অভ্যাস নাদিয়ার নেই, তাই রাতে ঘুম জেগে বসে ওর দুই চোখে। গত রাতে মাঝরাত পর্যন্ত জেগেছিল, তাই আজ ঘুম পাচ্ছে বেশি। কিন্তু এই পাগল উদয় চৌধুরী তো ওকে ঘুমাতেই দিচ্ছে না। এই রাতের বেলা ঘুম থেকে টেনে তুলে গান শোনানোর ভূত চেপেছে মাথায়। কি গান শুনবে বলো। আপনি গিটার বাজাতে পারেন? অবশ্যই, অনেক ভালো বাজাতে পারি আমি। আপনার যা ভালো লাগে শোনান। তুমি যেই গান শুনতে চাইবে সেই গানই শোনাবো। নাদিয়া বুঝতে পারে ও নিজে না বলা পর্যন্ত উদয় গান গাইবে না, আর ওকে ঘুমাতেও দেবে না। বলছো না কেন? কি গান শুনবে? চ্যাং চুং ফ্যাং ফুং চুং চালা চিচু চুচি চুচা। অদ্ভুতভাবে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে রইল উদয়। এটা আবার কি গান? এই গান তো জীবনেও শোনেনি উদয়। এটা কোনো দেশীয় গান? কোন ভাষা এটা? কেন আপনি জানেন না? এমন গান তো কোনোদিন শুনিনি। কোন দেশের এটা গান? আমি এই গানটাই শুনবো। আপনি গান। এই গানের অর্থ কি? আপনি বলেছেন আমি যেই গান শুনতে চাইবো সেই গানটাই শোনাবেন। এখন এত প্রশ্ন কেন করছেন? তাই বলে এই গান? হ্যাঁ, শুরু করুন এখন। নাদিয়া ইচ্ছে করে এমন একটা গান গাইতে বলেছে। আসলে এটা তো কোনো গান না, নাদিয়ার মুখ দিয়ে যা এসেছে তাই বলেছে। নাদিয়া ভাবছে এমন উল্টাপাল্টা গানের লিরিক্স বললে উদয় নিজেই বিরক্ত হয়ে গান শোনানো বন্ধ করে দিবে, নয়তো দেখা যাবে রোজ রোজ ওকে ঘুম থেকে টেনে তুলে গান শোনাচ্ছে। এই গানই শুনবে? হ্যাঁ। আচ্ছা শোনো তাহলে। কেসে গলা পরিষ্কার করে নিল উদয়। গিটারে টুংটাং শব্দ তুলে সুর তুলে গাইতে শুরু করে। চ্যাং চং ফ্যাং ফং চং চালাচি চৌচা। থেমে শ্বাস টেনে নিয়ে বলে, এটা ভালো শোনাচ্ছে না। আমি আমার পছন্দের একটা গান শোনাই। আচ্ছা। উদয় কিছু সময় ভাবে কি গান গাইবে, তারপর গিটারে আর কণ্ঠে সুর তুলে গাইতে শুরু করে। चल दिया दिल तेरे पीछे पीछे देखता, मैं रह गया कुछ तो है तेरे मेरे दरमिया, मैं जो कभी कह न सका आज कहता हूँ पहली दफा, दिल में हो तुम आँखों में तुम पहली नजर से ही यारा, ये इश्क की। পুরো গানটা অসাধারণ গায় উদয়। ওই কণ্ঠে যেন জাদু ছিল। ঘোরের মধ্যে চলে গিয়েছিল নাদিয়া। ভাবতেই পারেনি উদয় এত ভালো গাইতে পারে। নাদিয়ার অবাক চাহনি দেখে উদয় ভ্রু নাচিয়ে বলে, কেমন? অসাধারণ। আপনার কণ্ঠে তো জাদু আছে মনে হচ্ছে। সব এরকমই বলে, কণ্ঠে জাদু আছে। বাকি গান কাল সকালে শুনবো। এখন ঘুমান। সত্যি শুনবে কিন্তু? হ্যাঁ, শুনবো। এখন গিটার রেখে শুয়ে পড়ুন। নাদিয়া বেড থেকে নেমে উদয়ের হাত থেকে গিটার নিয়ে রেখে দেয়। লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর বেডে এসে শুয়ে পড়ে। বসে আছেন কেন? শুয়ে পড়ুন। ঘুম আসছে না। মাথায় হাত বুলিয়ে দেই, ঘুম আসবে। প্রহর এরকম বলে। হাসে নাদিয়া। উদয় ভাগ্য করে একটা ভাই পেয়েছিল যে কিনা নিজের উপর থেকে বড় ভাইয়ের জন্য বেশি চিন্তা করে, ভাইয়ের কথা বেশি ভাবে। কিভাবে ভাইকে দ্রুত সুস্থ করা যায় সেই চিন্তায় বিভোর থাকে বেশি সময়। বাবার থেকেও ছোট ভাইয়ের বেশি চিন্তা ভাইয়ের জন্যে। প্রহরকে দেখে মাঝে মাঝে অবাক লাগে নাদিয়ার। প্রহরের কেয়ার দেখে ওর মনে হয় প্রহর ও বড় আর উদয় ছোট। নাদিয়া শরীর ঘেঁষে শুয়ে পড়ে উদয়। ওর এখন মোটেও ঘুম আসছে না। ঘুম থেকে উঠেছেই মাগরিবের পর। শেষ রাতের আগে ঘুম ওর ধারে কাছে আসবে বলে মনে হয় না। নাদিয়া উদয়ের মাথায় হাত বুলাতে শুরু করে। উদয় এগিয়ে আসে আর নাদিয়ার বাম হাত সোজা করে ওর হাতের উপর মাথা রাখে উদয়। তারপর শক্ত করে জড়িয়ে ধরে নাদিয়াকে, মুখ গুজে নাদিয়ার বুকে। বরফের ন্যায় জমে স্থির হয়ে যায় নাদিয়া। উদয়ের হঠাৎ আলিঙ্গন দেহ জুড়ে শিহরণ বইছে। বিয়ের এতদিনও উদয়কে এভাবে আলিঙ্গন করেনি। সুইমিং পুলে ডুবে যাচ্ছিল তখন নাদিয়া নিজে উদয়ের গলা জড়িয়ে ধরেছিল, কিন্তু তখন অনুভূতি ছিল অন্য। শ্বাস আটকে নিশ্চুপ হয়ে রইল নাদিয়া। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পরে ছিটকে দূরে সরে যায় উদয়। জোরে জোরে শ্বাস নিয়ে বড় বড় চোখ করে তাকালো নাদিয়ার দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলে,
তোমাকে জড়িয়ে ধরার পর কেমন কারেন্ট লাগলো শরীরে, বিদ্যুতের ঝটকা লাগলো যেন পুরো দেখে। নাদিয়ারও তো সেম অবস্থা, একই রকম অনুভূতি ওরও হচ্ছে। এখন শরীরের মধ্যে শিহরণ খেলে যাচ্ছে। উদয় ওর হাত ধরা, কাছাকাছি শরীর ঘেঁষে বসা আর শুয়ে থাকা ছাড়া সেভাবে কখনো ছয় না। পাশাপাশি ঘুমালেও ঘুমের ঘোরে কেউ কাউকে জড়িয়েও ধরে না, দূরত্ব দুজনার মধ্যে থেকেই। সেখানে আজ হঠাৎ এভাবে আলিঙ্গনে দুজনার শরীর জুড়েই বইছে অদ্ভুত শিহরণ, দুজনার হৃদয়ে উঠেছে ঝড়। অপরিচিত এই অনুভূতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উদয়, চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক করার, কিন্তু অস্বাভাবিক হচ্ছে না। অপরিচিত এই অনুভূতির সাক্ষাৎ পেতে ইচ্ছে করছে আবারও। তোমাকে জড়িয়ে ধরে আবার কারেন্ট দেবে না কিন্তু। উদয়ের কথা শুনে হাসে নাদিয়া, সাথে সাথে নড়ে ওঠে পুরো শরীর। উদয় এগিয়ে আসে নাদিয়ার কাছে, হাত বাড়িয়ে জড়িয়ে ধরে। আবার পুনরায় বিদ্যুতের ঝটকা লাগে ওর দেহে, ফট করে ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায়। তোমার শরীরে তো কারেন্ট আছে। আপনার শরীরেও আছে? বিড়বিড় করে বলে নাদিয়া শুনতে পায় না উদয়। বারবার বিদ্যুতের ঝটকা লাগছে, কথা বলতে ঝটকা দিলে আমাকে। নিশ্চুপ নাদিয়া, ওর নিজেরও দুইবারই বিদ্যুতের ঝটকা লেগেছে উদয়ের আলিঙ্গনে আবদ্ধ হয়ে। স্বামী স্ত্রী প্রথম আলিঙ্গনের অনুভূতি এমনই হয় বোধ হয়। উদয় হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় নাদিয়াকে। কই, এখন তো বিদ্যুতের ঝটকা লাগছে না, ভালোভাবে দুই হাতে ছুঁয়ে দেয়। কই, তাও তো লাগছে না, তাহলে জড়িয়ে ধরলে ঝটকা লাগছে কেন? উদয়ের মুখের দিকে তাকিয়ে আছে নাদিয়া। উদয়ের সাথে সাথে নাদিয়ার ঘুমও পালিয়েছে এখন। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠে নাদিয়া ঘুমিয়েছিল রাত 1টার পর, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে উদয় ঘুম থেকে উঠে বসে আছে বেডে। চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে গেছে, শর্ট স্লিভের ব্ল্যাক টি শার্টটা কুচকে দেহের সাথে ফিট হয়ে আছে। মুখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকায় নাদিয়ার দিকে। মানুষটা অসম্ভব রকমের সুদর্শন, যে ড্রেস পরে তাতে অতিমাত্রায় সুদর্শন লাগে দেখতে। সামান্য টি শার্ট পরনে, এলোমেলো উস্কো খুস্কো চুল, মাত্র ঘুম থেকে উঠেছে, তাতেও দেখতে সুদর্শন লাগছে। আল্লাহ তাআলা অতি যত্নে তৈরি করেছেন, যেন উদয়কে কোনো দিক থেকে কমতি নেই ওর। শুধু একটাই সমস্যা, মানসিক অসুস্থতা। উদয় বেড থেকে নেমে দুলতে দুলতে ওয়াশরুমে প্রবেশ করে। নাদিয়া নিচে এসে মেডকে উদয়ের জন্য খাবার তৈরি করতে বলে রুমে ফিরে যায়। আবার মেড উদয়ের খাবার তৈরি করে। একজন কিচেন থেকে বেরিয়ে যেতে অন্যজন তাড়াহুড়ো করে উদয়ের জন্য রাখা দুধের গ্লাসে কিছু ঢেলে দেয়, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেয়। তারপর ট্রেতে উদয়ের সব খাবার সাজিয়ে অন্য মেডকে দিয়ে খাবার উদয়ের রুমে পাঠিয়ে দেয়। উদয় সবসময় নিচে নেমে খাবার খায় না, মাঝে মাঝে রুমে দিয়ে আসতে হয়, আজকে রুমে দিয়ে আসতে হবে। খাবার খাওয়া শুরু করে উদয়। সামনে বসে আছে নাদিয়া। খাওয়ার ফাঁকে নাদিয়াকেও খেতে বলে। নাদিয়া খেতে না চাইলে জোর করে একটু সিদ্ধ ডিম নাদিয়ার মুখে পড়ে দেয়। আস্তে আস্তে সবকিছু খেলেও দুধের গ্লাসের দিকে হাত বাড়ায় না উদয়। খাওয়া শেষ করে হাত পা গুটিয়ে বসে রইল। দুধ খাচ্ছেন না কেন? খাবো না, কেন? পেটে জায়গা নেই। এই অল্প খাবার খেয়ে পেট ভরে গেছে? দুধ খাওয়া শেষ করুন, ওষুধ খেতে হবে। আর কিছুই খাবো না আমি, খেলে আমার পেট ফেটে যাবে। মিথ্যে বলার আর জায়গা পান না? উদয় টি শার্ট বুকের উপর তুলে নাদিয়াকে পেট দেখিয়ে বলে। দেখো, এই পেটের জায়গা আছে নাকি? দুধটা তুমি খেয়ে নাও, আমি রাতে খাবো। নাদিয়া উদয়ের পেটের দিকে তাকায়। আসলে পেটে জায়গা নেই বোধ হয়, নাকি ইচ্ছে করে ফুলিয়েছে কে জানে। উদয় জোর করে ধরে নাদিয়াকে পুরোটা দুধ খাইয়ে দেয়। দুধ খাওয়া শেষে নাক মুখ কুচকে নেয় নাদিয়া। দুধের স্বাদটা কেমন যেন, অন্য সময় তো এমন লাগে না। বেশি কিছু না ভেবে প্লেট বাটি গুছিয়ে ট্রেতে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাদিয়া। উদয় বেড থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে এগিয়ে যায় প্রহরের রুমের দিকে। মাথা চেপে ধরে বেডে বসে আছে নাদিয়া। হঠাৎ করেই কেমন যেন লাগছে মাথায়, এর আগে তো কখনো এমন লাগেনি। উদয় বাহির থেকে রুমে ফিরে এসে নাদিয়াকে মাথায় চেপে ধরে বসে থাকতে দেখে ওর সামনে দাঁড়িয়ে বলে। কি হয়েছে তোমার? মাথা ধরে বসে আছো কেন? জানি না, হঠাৎ কেমন যেন লাগছে। উদয় বেডে উঠে নাদিয়ার সামনে বসে হাত বাড়িয়ে নাদিয়ার কপালে বুকে ছুঁয়ে দেখে জ্বর এসেছে কিনা, কিন্তু জ্বর তো আসেনি। এসির মধ্যে বসে থেকেও ঘেমে জবজবে হয়ে যাচ্ছে। অস্থির হয়ে উদয় বলে। কি হয়েছে? এইভাবে ঘামছো কেন? কি হয়েছে বুঝতে পারছি, এর আগে তো কখনো এমন লাগেনি। হসপিটাল যেতে হবে, চলো। হসপিটালে যেতে হবে না, একটু পর ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়? নাদিয়া হেসে উদয়ের গাল ছুঁয়ে বলে। হবে না কেন? একটু পরেই ঠিক হয়ে যাবে। শুয়ে থাকো, তাহলে ভালো লাগবে। শুয়ে পড়ে নাদিয়া। উদয় বসে তাকিয়ে রইল নাদিয়ার মুখের দিকে। কি হলো বউয়ের? বেশি কিছু ভাবতে পারলো না। ও তো বেশি কিছু ভাবার মতো অবস্থায় নেই। ওর বউয়ের ভালো লাগছে না এতটুকুই বুঝতে পেরেছে। মেয়েদের ফোনে মেসেজ আসতে ফোন হাতে দ্রুত ছাদে উঠে আসে। এই ভর দুপুরে কেউ নেই ছাদে। ছাদে তৈরি করে রাখা ছাউনির নিচে চেয়ারে বসে গেটের দিকে তাকে একটা নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে। সাথে সাথে রিসিভ হয়। ওপাশ থেকে কর্কশ গলার স্বর ভেসে আসে। কি করছো তুমি নীলুফা? তোমাকে কি বলেছিলাম আমি, ভুলে গেছো নাকি? না, ভুলিনি তো। আপনি যেমন যেমন বলেছেন সেরকমই তো করি আমি। তাহলে উদয়কে আজ এতটা স্বাভাবিক দেখাচ্ছে কেন? দেখে মনে হচ্ছে পুরোপুরি সুস্থ একজন মানুষ। সেটা তো আমিও ভাবছি।
আপনার কথা মতো আজকে ডোজ বাড়িয়ে দিয়েছি অনেকটা, তারপরও আজকে এতটা স্বাভাবিক কিভাবে বুঝতে পারছি না। তোমার সামনেই খেয়েছিল উদয়? না, আজকে রুমে খেয়েছে। তাহলে খায়নি নাকি? দুধের গ্লাস তো খালি ছিল। উদয়কে আজ থেকে ড্রাগসও দেবে। এতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পারবে না নীলুফা, এতদিন যেভাবে মেডিসিন দিয়েছো সেভাবেই দেবে, কেউ টেরও পাবে না। উদয় চৌধুরী পুরোপুরি নিজের কন্ট্রোল হারাবে, এটাই চাই আমি। মেডিসিনের ডোজ বাড়িয়ে দিনে 2 বার দেবে, আর একবার ড্রাগ দেবে। আচ্ছা। মনে রেখো, তুমি এই কাজে সফল হলে তোমার লাইফ সেটেলড। নীলুফা বিশ্রী হেসে বলে, আপনি কোনো টেনশন করবেন না। নীলুফা যেই কাজে একবার হাত দেয় সেই কাজ সফল হয়েই শান্ত হয়। বেস্ট অফ লাক নীলুফা, একটু পর রাস্তার মোড়ে এসে ড্রাগস নিয়ে যাবে। আচ্ছা, আপনার কথা মতোই সব হবে। আবার কথা হচ্ছে, বাই। ঘুম ভাঙে নাদিয়ার, আর মোরাদি উঠে বসে। মাথাটা এখনো কেমন যেন হয়ে আছে, একটুও ভালো লাগছে না। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজে জানে না। এখন কটা বাজে? বাহিরের দিকে তাকায়, মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। কতক্ষণ ঘুমালো? উদয় কোথায়? রুমের চারদিকে নজর বুলিয়ে নিজের পাশে বেডের দিকে তাকায়। উপর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে উদয়। ফর্সা উদামগা, মুখ দেখা যাচ্ছে না। নাদিয়া উদয়ের দিকে একটু এগিয়ে যায়, হাত বাড়িয়ে উদয়ের এলোমেলো চুলে হাত বুলায়। উদয়ের পাগলামিতে বিরক্ত হলেও ওর জন্য আবার অনেক মায়া হয়। অল্প বয়সে মাকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিল। তারপর এক নারী আসলো জীবনে, সেই নারীও ওকে ছেড়ে চলে গেল। আবার নিজেকে মানসিক ভারসাম্য হারিয়ে আবারও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো আস্তে আস্তে। তারপর থেকে সেভাবেই চলছে জীবন। ওর সুস্থ হয়ে উঠতে কতদিন লাগবে আল্লাহ তাআলা ভালো জানেন, তবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নিজের স্বাভাবিক জীবনে আবার যেন ফিরতে পারে আল্লাহর রহমতে। বেড থেকে নেমে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে, শাওয়ার অন করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে অনেকটা সময়। মাথায় পানি দেয় বেশি বেশি। প্রায় 40 মিনিট ধরে শাওয়ার নেয়, তারপর চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দুজনের ভেজা ড্রেস ব্যালকনিতে মেলে দিয়ে আসে। উদয় শাওয়ার নিয়ে ভেজা ড্রেস ওয়াশরুমে ফেলে এসেছিল। অনেকটা সময় ধরে শাওয়ার নেওয়ায় এখন ভালো লাগছে একটু। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, পশ্চিম আকাশ লাল আভায় ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো মাগরিবের আজান হবে। নাদিয়া সারা দুপুর বিকেল ঘুমিয়েছিল ভেবেই অবাক হচ্ছে। যেখানে দিনের বেলায় 1 ঘন্টা ঘুমায় না, সেখানে টানা 5 থেকে 5.5 ঘন্টা ঘুমিয়েছে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল হালকা খাবার। চুল থেকে টাওয়েলটা খুলে মেলে দেয়, তারপর চুলগুলো হাতে খোপা করে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আসতে দেখা হয় বাড়ির সকলের সাথে। সবাই সোফায় বসে আছে। রুষা গেছে ওর মামার বাড়িতে, ফিরবে কয়েকদিন পর। নাদিয়াকে দেখে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় উষা। ঘুম ভেঙেছে তোমার? হুম। খেয়ে নাও, দুপুরে তো কিছু খাওনি। আপনার ভাইয়া খেয়েছে। হ্যাঁ, ভাইয়া তো খেয়েছে। খাবার জন্য তোমাকেও অনেকবার ডেকেছিল, কিন্তু তুমি তো কিছুতে উঠলে না, উল্টো রাগ দেখালে সকলের সাথে। নাদিয়া অবাক হয়ে বলে। আমি সকলের সাথে রাগ দেখিয়েছি? প্রহর বলে। হ্যাঁ নাদিয়া প্রহরের দিকে তাকায়। প্রহর আবারও বলে, ব্রো, এর ভূত তো আজকে আপনার মাথায় উঠেছিল। মানে? মানে হলো ব্রো, অন্যদিন যেমন করে আজকে আপনি তেমন করেছেন, অথচ ব্রো শান্ত ছিল তখন। আমার তো কিছু মনে পড়ছে না। সত্যি সত্যি আমি এসব করেছি? হ্যাঁ, ঠিকই বলছি। 2টোর দিকে ব্রো আপনাকে ডেকেছিল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে খাবার খাওয়ার জন্য, কিন্তু আপনি উঠেছিলেন না, উল্টো ব্রো এর উপর খেপেছিলেন। আপনার রাগী গলার স্বর শুনে আমি দ্রুত আপনাদের রুমে সামনে যাই। গিয়ে দেখি আপনি বড় বড় চোখ করে ব্রো এর দিকে তাকিয়ে আছেন খ্যাপাটের দৃষ্টিতে। আমার বেচারা ব্রো ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে আছে। মানে পুরো উল্টো সিন। আপনার চিৎকার চেঁচামেচি শুনে ছোট মা আর উষাও চলে গিয়েছিল আপনাদের রুমে। আপনাকে শান্ত হতে বলায় আপনি তেড়ে এসেছিলেন আমাদের মারতে। আমরা রুম থেকে বেরিয়ে আসার পর আপনি আবার ঘুমিয়ে গিয়েছিলেন। নাদিয়া আকাশ থেকে পড়ার মতো অবস্থা, যেন আসমানের চিরে নিচে পড়লো মাত্রই। বড় বড় চোখ করে বলে, আমি করেছি এসব? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার ঘুম হচ্ছে না ঠিক মতো, তাই ওরকম করেছিলেন। ব্রো এর জন্য আপনার ঘুমের সমস্যা হয় হয়তো রোজ। ঘুমের সমস্যা হয় ঠিক আছে, কিন্তু তাই বলে আমি এসব করেছি? দীর্ঘদিন ঠিকঠাক ভাবে ঘুম না হলে এরকম অবস্থা হয় অনেকের, তাই হয়তো আপনারও হয়েছে। এখন থেকে রাতে ব্রো কে স্লিপিং পিল খাইয়ে দেব, তাহলে বেশি জ্বালাতন করবে না। নাদিয়া বলে না কিছু। সত্যি সত্যি এমন করেছে, কিন্তু কিছুই তো মনে নেই ওর। ঘুম কম হওয়ার কারণে এমন অবস্থা হয়। হ্যাঁ, ঘুম কম হলে খারাপ লাগে, তাই বলে এমন অবস্থা। একেবারে যে ঘুমায় না তা তো নয়, 5-6 ঘন্টা তো ঘুমায়, তারপরও এমন কেন হলো? এর আগে তো কখনো এমন কিছু করেনি। উষা নাদিয়ার হাত ধরে টেনে ডাইনিং টেবিলের কাছে নিয়ে যায়। নাদিয়ার আর কিছু ভাবলো না, বেশি ভাবলে উদয়ের মতন পাগল হয়ে যাবে খুব শীঘ্রই। উষা নিজেই খাবার বেড়ে দেয় নাদিয়াকে, চুপচাপ খায় নাদিয়া। ভাবতে না চাইলেও প্রহরের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে।
প্রহর তো মিথ্যা বলবে না, মজা করার মতো কথা নয় এগুলো। এশার নামাজের পর বাড়িতে ফিরে আসে নীলুফা। নাদিয়ার সাথে কি কি ঘটেছে তা ওর অজানা এখনো। সবকিছু ঘটে যাওয়ার পর বাড়িতে ফিরেছিল নীলুফা। বলে গিয়েছিল প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য মার্কেটে যাচ্ছে। 3টার পর বাড়ি ফিরেছিল। 3:30টার পর উদয় ড্রয়িং রুমে বসে টিভিতে দেখতে দেখতে আইসক্রিম খেতে চেয়েছিল। তখন ড্রয়িং রুমে কেউ ছিল না। নীলুফা খাবার খাচ্ছিল ডাইনিং টেবিলে বসে। ওর খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। দ্রুত হাত ধুয়ে কিচেনে প্রবেশ করে। ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স বের করে একটা ছোট্ট বাটিতে তুলে নেয় অনেকটা। আইসক্রিমের মধ্যে পাউডার ড্রাগস মিশিয়ে উদয়কে দিয়েছিল। পরে সেই ড্রাগস মেশানো আইসক্রিমটা খেয়েছিল উদয়। নীলুফার ফোনে কল আসায় আয়েশা চৌধুরীকে বলেছিল ওর মা অসুস্থ, দেখতে যাবে একটু। আয়েশা চৌধুরী অনুমতি দিলে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর এখন ফিরল। রাতের খাবার শেফালি বেগম একা একাই রান্না করেছেন। উনি অনেক বছর ধরে এই বাড়িতে কাজ করেন। ওনার বাড়ি গ্রামে, 2টো মেয়ে, ওনার ছেলে নেই। স্বামীগত হয়েছেন অনেক বছর। চৌধুরী বাড়িতে কাজ করে মেয়ে 2জনকে বিয়ে দিয়েছেন। ওনার বয়স 35 বছর। অল্প বয়সে বিয়ে হয়েছিল, আবার অল্প বয়সে স্বামীও হারিয়েছেন। রান্নার দিকটা এখন নীলুফা বেশি দেখে। ও রান্না করে বলে শেফালি বেগমের কিচেনে বেশি থাকতে হয় না। উনি বাড়ির অন্য সব কাজ করেন। আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে ওনারও বেশি ভালো লাগে না। আর এই সুযোগটায় কাজে লাগায় নীলুফা। ইচ্ছে করে রান্নার দায়িত্ব নিয়েছে। একা হাতে সবকিছু রান্না করে। আর উদয়ের খাবারে মেডিসিন মিশিয়ে দেয়। এতদিন ডোজের পরিমাণ ছিল অল্প, কিন্তু আজকে ওভারডোজ দিয়েছিল। আর তার প্রভাব পড়েছিল নাদিয়ার উপর। নীলুফার এখনও অজানা যে আজকের দুধ উদয় না নাদিয়া খেয়েছিল। নীলুফা চালাকি করে এক একদিন এক এক খাবারে মেডিসিন মিশিয়ে খাওয়ায় উদয়কে। রাতের খাবারও রুমে বসে খায় উদয়। নাদিয়া রাতে আর খায়নি। সন্ধ্যায় খেয়েছে, এখন আর খিদে নেই। কোনো কারণে উদয় মাথা সোজা করতে পারছে না ঠিকভাবে। চোখ দুটো একটু লাল হয়ে আছে, মেজাজও কিছুটা চড়ে আছে। প্রহর এসেছিল ওর সাথে কথা বলার জন্য। ছেলেটাকে বকাবকি করে রুম থেকে বের করে দিয়েছে, একটা কথাও শোনেনি ওর। প্রহর বুঝতে পারছে না এই বড়বউয়ের হঠাৎ হয়েছে কি আজ। একজন দুপুরে তেড়ে আসলো মারতে, আরেকজন এখন কিছু বলার আগে ছ্যাদ করে উঠছে। দোষ না করেও কতগুলো বকা খেলো। আজ অফিস ছিল না, ভেবেছিল বড় ভাইয়ের সাথে সময় কাটাবে, কিন্তু ওর ভাই তো পারলে আজই ওকেই কেটে দেয়। উদয় খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে আবারও শুয়ে পড়েছে বেডে। শরীর একটু ভালো লাগছে না বিকেল থেকে। ওর নিজের কাছে নিজেকেই পাগল মনে হচ্ছে আজকে। নাদিয়া জোর করে কোনো রকমের মেডিসিনগুলো খাইয়ে দিয়েছে। নাদিয়াও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। যদিও এখন ঘুম পাচ্ছে না, ওরও ভালো লাগছে না আজ। একসাথে দুজনের কি হলো কে জানে। সময় গড়ায় রাত বাড়ে। রাত বোধহয় তখন 2টো। নাদিয়ার ঘুম হালকা হয়ে আসে। উদয় কেমন যেন ছটফট করছে। ওর নড়াচড়ায় নাদিয়ার ঘুম পুরোপুরি ছুটে যায়। উদয় বিড়বিড় করে কিছু বলছে আর অস্বাভাবিক আচরণ করছে ঘুমের ঘোরে। নাদিয়া শোয়া থেকে উঠে বসে। উদয়ের গায়ে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে আপনার? এমন কেন করছেন? ফট করে চোখ খুলে তাকায় উদয়। খপ করে চেপে ধরে নাদিয়ার গলা। নাদিয়া কিছু বুঝে ওঠার আগে নাদিয়াকে বেডে ফেলে ওর উপর উঠে বসে। সর্বশক্তি প্রয়োগ করে চেপে ধরে রাখে নাদিয়ার গলা। হিংস্র গলায় বলে, তুই আবার এসছিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। বলেই হাতের চাপ গাঢ় করে। নাদিয়ার জান যায় যায় অবস্থা। উদয়কে ঠেলে সরানোর চেষ্টা করে নিজের উপর থেকে। অত শক্তিশালী পুরুষকে ঠেলে সরাতে সক্ষম হয় না নাদিয়া। ওর দম বন্ধ হয়ে আসে, চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। পা দাপড়াতে শুরু করে, হাত দিয়ে খামচি শুরু করে। কোনোভাবে উদয়কে নিজের উপর থেকে সরাতে পারে না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে। হাত পা ছেড়ে দিয়ে চোখ উল্টে নিস্তেজ হয়ে যায়। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে নাদিয়া। ঘেমে নিয়ে একাকার অবস্থা। এসির শীতল বাতাসে পুরো রুম শীতল থাকলেও নাদিয়ার পুরো শরীর উত্তপ্ত হয়ে গেছে। তিরতির করে ঘাম পড়ছে কপাল গলা শরীর বেয়ে। নাদিয়া নিজের গলায় হাত রাখে। জোরে জোরে শ্বাস টেনে নেয় কয়েকবার। কোথায় উদয়? উদয় তো নেই ওর উপর, ওর সামনেও নেই। আশেপাশে খুঁজে উদয়কে দেখে ওর পাশে বিভোর হয়ে ঘুমিয়ে আছে। ভারী শ্বাস ফেলার শব্দও আসছে। তাহলে কি ও স্বপ্ন দেখলো? এত ভয়ানক একটা স্বপ্ন। ঘুমের ঘোরেই তো দম আটকে মরে যাচ্ছিল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত পা সহ পুরো শরীর কাঁপছে। বুকের ভেতর এখনো ভয়ে আতঙ্কে ধরফর করছে। বেডসাইড টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে পানি খায়। গ্লাসটাও ঠিকভাবে ধরতে পারছে না, হাত কাঁপছে অস্বাভাবিকভাবে। গ্লাসটা রাখতে কানে ভেসে আসে ফজরের আজান। নাদিয়া কিছু সময় ঝিম ধরে বসে রইল বেডে। তারপর উদয়ের দিকে তাকায়। উদয়কে টেনে চিৎ করে শুইয়ে দেয়। নড়ে চড়ে উঠে উদয়। ঝুঁকে যায় উদয়ের দিকে। এতদিনেও যা করেনি তাই করে। ওষ্ঠ ছোঁয়ায় উদয়ের ললাটে প্রগাঢ় চুমু এঁকে দিয়ে উদয়ের সিল্কি চুলে হাত বুলিয়ে দেয়। চাদর টেনে উদয়ের গা ঢেকে দিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘামে ভিজে গেছে পুরো শরীর। অস্থির অস্থির লাগছে। আর একটু সময় ওভাবে থাকলে ঘুমের ঘোরে মরে যেত বোধ হয়। আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করে উদয় যেন দ্রুত সুস্থ হয়ে যায়, ওর কষ্টগুলো যেন শেষ হয়ে যায়। বসা থেকে উঠে বেডে এসে বসে। ছোট ছোট সূরা আর দোয়া পড়ে উদয়ের মাথায় ফু দিয়ে দেয়। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে উদয়ের মুখের দিকে। স্বপ্নে যখন উদয়কে দেখেছিল তখন কি ভয়ঙ্কর যে দেখতে লাগছিল উদয়কে তা বোঝানোর মতো নয়। আর এখন কেমন শান্ত নিষ্পাপ লাগছে, মুখটা কেমন মায়াবী। আবার উদয়ের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে বেডে হেলান দিয়ে বসে।
6টার পর ঘুম ভেঙে যায় উদয়ের। চোখ মেলেই দেখতে পায় নাদিয়াকে দেখে ওষ্ঠদ্বয় ছড়িয়ে হাসে। ওর সাথে তাল মিলিয়ে নাদিয়া নিজেও হাসে। কখন উঠেছ? ফজরের সময়। এত তাড়াতাড়ি? প্রায় সময় তো ফজরের সময় উঠি। আমি তো রোজ ঘুম থেকে উঠে তোমাকে পাশে ঘুমিয়ে থাকতে দেখি। এই বাড়িতে তো কাজ করতে হয় না, তাই নামাজ পড়ে ঘুমাই আবার। তুমি আগে কাজ করতে? হ্যাঁ, কেন করতে? কাজ করতে হবে না। না, আমি তো করি না। নাদিয়া হেসে বলে, এটা আপনার বাবার বাড়ি, এখানে কাজ না করলে আপনাকে কেউ কিছু বলবে না। ওটা তো আমার বাবার বাড়ি ছিল না, কাজ কম করলে বকা শুনতে হতো। বকা যেন শুনতে না হয়, তাই কাজ করতাম। উদয় চোখে মুখে রাগি ভাব ফুটিয়ে বলে। কে বকেছে তোমাকে? সেসব বাদ দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিন। শরীর ব্যথা করছে, মাথা ভার হয়ে আছে, কেমন যেন লাগছে, একটু ভালো লাগছে না। উঠে গোসল করুন, ভালো লাগবে। উদয় শোয়া থেকে উঠে বসে 2 হাতের সাহায্যে চুলগুলো পেছনে দেয়। ঘুম ঘুম চোখ দুটো জোর করে খুলে রেখে বলে, মাথা ঘুরছে তো। মাথা ঘুরছে? হ্যাঁ। আগেও এমন হয়েছে? না। আগে কখনো এমন লাগেনি। না। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। উদয়কে দেখতেও কেমন লাগছে। গতকাল রাত থেকে বেড থেকে নেমে দাঁড়ায় নাদিয়া। আলমারি থেকে উদয়ের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে রেখে আসে। তারপর আবারও বেডের কাছে এসে এগিয়ে আসে। যান, গোসল করে আসুন, ভালো লাগবে। আমি হাঁটতে পারবো না, মাথা ঘুরছে। আমি ধরে নিয়ে যাচ্ছি। ঠাস করে ফেলে দেওয়ার জন্য, তাই না? পড়ে গিয়ে মাঝে ভেঙে গেলে কি হবে আমার? আমি যাব না। পড়বেন কেন? কিচ্ছু হবে না। না না, আমি যাব না। পাগল হয়েছে নাকি? কিচ্ছু হবে না বলছি তো, আসুন। আমি পাগল? তুমি পাগল একটা মেয়ে। বলে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। সাথে সাথে মাথা চক্কর দিয়ে উঠে 2 হাতে নাদিয়াকে ধরে স্থির হয়ে দাঁড়িয়ে বলে, পুরো দুনিয়া ঘুরছে। আল্লাহ, এখন আমার কি হবে? কিচ্ছু হবে না, ওয়াশরুমে চলুন। ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে ধীরে ধীরে হেঁটে নিচে নেমে আসে উদয়। ওর সাথে নাদিয়াও আসে। উদয় নিচে এসে সোফায় বসে পড়ে ছোট ভাইয়ের পাশে। নাদিয়া দাঁড়িয়েই রইল। প্রহর বড় ভাইয়ের চোখ মুখ দেখে চিন্তিত হয়ে বলে, ব্রো কি হয়েছে তোমার? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? জানি না ভাই, কি হয়েছে আমার। মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, কেমন যেন লাগছে। অনেক খারাপ লাগছে? উদয় সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। প্রহর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। উদয়ের তো এমন কিছু কোনোদিনও হয়নি। কি হলো, ফুড পয়জনিং? কিন্তু এরকম কিছু হওয়ার তো চান্স নেই। উদয় বাহিরের খাবার খায় না, যা খায় সব বাড়িতে রান্না হয়। আর উদয় যা খায় ওরাও তাই খায়। তাহলে ওদের এমন কিছু হলো না কেন? নাকি উদয়ের শরীর দুর্বল হয়ে পড়ছে? কিন্তু শরীর দুর্বল হওয়ারও কোনো চান্স নেই। উদয়কে রোজ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। কি হলো তাহলে? রাতেও কেমন অদ্ভুত আচরণ করলো? ডাক্তারের কাছে নিয়ে যাবে কি নাকি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে? আয়েশা চৌধুরী খাবার খাওয়ার জন্য ডাকলে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় ওরা 3 জন। আয়েশা চৌধুরী বাকি সবাইকে ডেকে আনার জন্য চলে যায়। নাদিয়া উদয় আর প্রহরকে খাবার বেড়ে দেয়। প্রহর নাদিয়াকে খেতে বসতে বললে নাদিয়া নিজেও খেতে বসে। ডাইনিং টেবিলের উপর পানির জগ রাখার সময় উদয়কে ভালোভাবে দেখে নেয় নীলুফা। 2 ভাইয়ের কথোপকথন কানে ভেসে এসেছিল। ওর একবার ড্রাগস দেওয়াতেই অবস্থা। পাওয়ার আছে পাউডারটার, কিন্তু এখন তো উদয়ের কোন খাবারে মেডিসিন মেশাতে পারলো না। পরে যে করেই হোক খাওয়াতে হবে। নীলুফার ফোনে মেসেজ টোন বেজে উঠে। চেক করে দেখে কি মেসেজ এসেছে। দেখে দ্রুত ওয়াশরুমে চলে যায়। এখন ছাদে যাওয়া যাবে না। ওয়াশরুমে এসে কল করে সেই অজ্ঞাত ব্যক্তির ফোনে। উদয়ের এখন কি অবস্থা নীলুফা? পাগল তো এখন শান্ত হয়ে গেছে ম্যাম। রাতে একটু চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু সকাল থেকে হ্যাং হয়ে আছে। বেশি অসুস্থ হয়ে গেলে ড্রাগসের ডোজ একটু কমিয়ে দিও। আচ্ছা মেডিসিনের ডোজ বাড়িয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, রাখছি, বাই। বাই। বেলা তখন প্রায় 12টা। উদয় টিভি দেখছে। পাশে বসিয়ে রেখেছে নাদিয়াকে। নাদিয়াকে নিজের কাছ থেকে সরতেই দিচ্ছে না। বাধ্য হয়ে বসে আছে নাদিয়া। নিরুফা, আইসক্রিম খাবো? আমি নিয়ে এসেছি। না, তুমি এখানে বসে থাকবে, তুমি কোনো কাজ করবে না, সারাক্ষণ আমার সাথেই থাকবে। নীলুফা এই ডাকের অপেক্ষাতেই ছিল। নীলুফা এই বাড়িতে আসার পর থেকে দেখে আসছে উদয় এই সময় আইসক্রিম খায় রোজ। যাকে সামনে পায় তাকে ডেকে আইসক্রিম দিতে বলে। আর নীলুফা এই সুযোগের অপেক্ষাতেই ছিল। কিচেনে কেউ নেই, নীলুফা একাই রয়েছে। অন্য মেয়ের সকলে রুম পরিষ্কার করে দিচ্ছে। সে দুপুরে আর কিচেনে আসবে না। ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স বের করে ছোট্ট একটা বাটিতে বেড়ে নেয়। ড্রাগস আর মেডিসিন সবসময় নিজের সাথেই রাখে, সুযোগ পেলে খাইয়ে দেবে সেই আশায়। আইসক্রিমের বাটি এনে উদয়ের হাতে দেয় নীলুফা। আইসক্রিম দেখে উদয় বলে, আইসক্রিম এমন গলে গলে গেছে কেন? গলেনি তো স্যার, ঠিকই তো আছে। উদয় আর কিছু না বলে খাওয়া শুরু করে।
নীলুফা কিচেনে চলে যায় রান্না করার জন্য। উদয় নিজের খাওয়ার ফাঁকে ফাঁকে কয়েকবার জোর করে নাদিয়াকেও খাইয়ে দেয়। বাড়ির পুরুষরা তিনজনে এখন অফিসে রয়েছে। উষা শ্বশুর বাড়ি চলে গেছে আজ। ওর শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে পড়েছেন। রুষা এখনো মামার বাড়ি থেকে ফেরেনি, আগামীকাল ফিরে আসবে। বাড়িতে শুধু উদয়, নাদিয়া, আয়েশা চৌধুরী আর দুজন মেয়ে। উদয় নাদিয়া ড্রয়িং রুমে রয়েছে বলে উনি নিজের রুমে রয়েছেন। ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থেকে উনি কি করবেন? সময় তখন প্রায় বিকেল 4টা। দুপুর থেকে নাদিয়ার মাথাটা কেমন যেন করছে। ওর মনে হচ্ছে ও নিজেও বুঝি উদয়ের মতো পাগল হয়ে যাবে। উদয় পাগলামি করেছে আজ দুপুর থেকে। কতক্ষণ চুপচাপ শান্ত হয়ে থাকে, তো আবার কতক্ষণ অশান্ত হয়ে ওঠে। চোখ দুটো লাল লাল হয়ে গেছে। দুপুরের খাবার খেতে বললো, খেলো না। নাদিয়া অল্প খেয়েছিল আয়েশা চৌধুরীর সাথে। প্রহরকে উদয়ের অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। প্রহর একটা বিজনেস ইভেন্টে রয়েছে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে যাবে। সন্ধ্যার পর বাড়ি ফিরে উদয়কে ডক্টরের কাছে নিয়ে যাবে বলে জানিয়েছে। ততক্ষণ পাগলামি করুক। উদয় আর কিছু না বলে খাওয়া শুরু করে। নীলুফা কিচেনে চলে যায় রান্না করার জন্য। উদয় এখন নিচে রয়েছে। নাদিয়া বেড থেকে নেমে চোখে মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কোনোভাবে বুঝিয়ে সুঝে উদয়কে খাবার খাওয়ানো যায় যদি। নিচে এসে দেখে উদয় সোফায় বসে রয়েছে। নাদিয়াকে দেখতেই উদয় বলে, নীলুফাকে কখন বললাম কফি দিতে, এখন আসছে না কেন? দেখো তো। খাবার খেয়ে তারপর কফি খান। ধমক দিয়ে বলে। বেশি বলছো? আমি কফি খাবো, যাও দ্রুত নিয়ে এসো। নাদিয়ার কিছু না বলে কিচেনের দিকে এগিয়ে যায়। কফি বানিয়ে কফির মগে মেডিসিন মেশানোর জন্য মেডিসিনের শিশি বের করে ফোঁটা ফোঁটা কফির মগে দিতে শুরু করে। নীলুফা কফির সাথে মেডিসিন খাওয়াবে আজ। কফি আর দুধ এই দুটোর মধ্যে বেশিরভাগ সময় মেডিসিন মিশিয়ে দেয়। কি করছেন আপনি? নাদিয়ার গলার স্বর শুনে চমকে উঠে নীলুফার দ্রুত মেডিসিনের শিশিটা নিজের অন্তর্ভাসের ভেতর লুকিয়ে ফেলে। নাদিয়া এগিয়ে আসতে আসতে বলে, কি করছেন? কফি বানানো হয়নি? হয়েছে ম্যাম, এই তো এক্ষুনি নিয়ে যাচ্ছিলাম। নীলুফার গলার স্বর অস্বাভাবিক লাগে নাদিয়ার কাছে। নীলুফার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? মুখে হাসি ফুটিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, হ্যাঁ ম্যাম, আমি একদম ঠিক আছি। আপনি হঠাৎ করে পিছনে থেকে কথা বলায় একটু চমকে উঠেছিলাম। কফির মগটা আমার কাছে দিন, আমি নিয়ে যাচ্ছি। নীলুফার কফির মগটা নাদিয়ার কাছে দিয়ে দেয়। নাদিয়া চলে যেতে বুকে হাত দিয়ে জোরে শ্বাস টেনে নেয়। নীলুফা ভয়ে পরাণ পাখি উড়ে যাচ্ছিল। আরেকটু হলে আরও সাবধানে কাজ করতে হবে, ধরা পড়লে চলবে না। কফির মগটা উদয়ের হাতে দেয়। সোজা হয়ে দাঁড়াতেই কলিং বেল বেজে ওঠে। নাদিয়া এগিয়ে যাবে, তার আগে শেফালি বেগম এগিয়ে আসেন। ডোর খুলে দিতে দেখেন দুজন নারী পুরুষ দাঁড়িয়ে আছেন। কিছু সময় তাকিয়ে থাকার পর চিনতে পারেন পুরুষ মানুষটা নাদিয়ার মামা মাজহারুল ইসলাম, কিন্তু মহিলাটা কে চেনে না। দ্রুত ডোরের সামনে থেকে সাইড হয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার আহ্বান জানায়। সালামের জবাব দিয়ে নিজের হাতে থাকা প্যাকেটগুলো শেফালি বেগমের হাতে তুলে দেন মাজহারুল ইসলাম। তারপর মাজহারুল ইসলাম আর খাদিজা বেগম ভেতরে প্রবেশ করেন। খাদিজা বেগম বিশ্বাস করতে পারছেন না তার মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হয়েছে। এই বাড়ির বড় বউ তার মেয়ে। নাদিয়া নিজের মা আর মামাকে দেখে দ্রুত এগিয়ে আসে তাদের দিকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসো, বসো তোমরা। নাদিয়ার মা আর মামাকে সোফায় বসায়। শেফালি বেগম আয়েশা চৌধুরীকে ডেকে নিয়ে আসেন। কুশল বিনিময় হয় সকলের সাথে। উদয় একটা কথাও বলে না, চুপচাপ কফি খায় আর সব কিছু দেখে যায়। মাজহারুল ইসলাম উদয়কে দেখিয়ে বোনকে বলেন, ও উদয় চৌধুরী, নাদিয়ার বর। খাদিজা বেগম উদয়ের দিকে তাকান। উদয়কে দেখে ওনার মুখ দিয়ে বেরিয়ে আসে মাশাআল্লাহ। আয়েশা চৌধুরী উদয়কে বলেন, উদয় তোমার শাশুড়ি মা। উদয় আস্তে করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাদিজা বেগম ভালোভাবে উদয়ের মুখের দিকে তাকান। উদয়ের চোখে মুখে কেমন যেন দেখাচ্ছে। উদয়ের শারীরিক মানসিক কন্ডিশন সম্পর্কে তিনি অবগত আছেন, কিন্তু তারপরেও উদয়কে ওনার কাছে অন্যরকম লাগছে। ওনার সৎ বড় ছেলেটা নেশায় আসক্ত। তার ছেলের চোখ মুখ যেমন হয়ে থাকে উদয়ের চোখ মুখ এখন প্রায় তেমন হয়ে আছে। ওনার কেমন যেন সন্দেহ হয়। বেয়াই আর বেয়ান, আপনারা তাহলে ফ্রেশ হয়ে বিশ্রাম নিন। বাড়িতে আর কেউ নেই? না, বড় মেয়ে আজ সকালেই শ্বশুর বাড়িতে ফিরে গেছে, ছোট মেয়ে গেছে মামার বাড়িতে। আপনারা বেয়াইরা সন্ধ্যার পর বাড়ি ফিরবে। ও, নাদিয়া ওনাদের ভেতরে গেস্ট রুমে নিয়ে যাও, অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, ওনারা বিশ্রাম নিক। মা 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 এসো আমার সাথে।
নাদিয়া মা আর মামাকে নিয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। উদয় সোফাতেই বসে রইল। আয়েশা চৌধুরী কিচেনে এগিয়ে যান। বাড়িতে প্রথমবার নাদিয়ার মা এসেছেন, তাদের জন্য স্পেশাল কিছু রান্না করতে হবে। কি কি রান্না করতে হবে সব বলেন শেফালি বেগম আর নীলুফাকে। এক গেস্ট রুমে মাঝারুল ইসলামকে রেখে অন্য গেস্ট রুমে খাদিজা বেগমকে নিয়ে আসেন নাদিয়া। খাদিজা বেগম নাদিয়ার দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ রে নাদিয়া, উদয়ের সমস্যা কি? মানসিকভাবে একটু অসুস্থ, মানসিক চাপ পড়ার কারণে এমনটা হয়েছিল। চিকিৎসা চলছে, সুস্থ হয়ে উঠবে দ্রুতই। উদয় নেশা টেশা করে নাকি? উদয় নেশা টেশা করে নাকি? ওর চোখ মুখ যেন কেমন দেখলাম। না না মা, নেশা করে না, সিগারেটও খায় না। তাহলে ওর চোখ মুখ অমন দেখলাম কেন? জানি না মা, গতকাল থেকে এমন দেখাচ্ছে। তুই হয়তো জানিস না, বাইরে গিয়ে খায় মনে হয়। না মা, বাড়ির বাইরে তো বের হয় না, সব সময় আমার সাথে সাথেই থাকে। বিয়ের পর থেকে আজ অব্দি বাড়ির বাইরে বের হয়নি। মানসিক সমস্যা থাকলে চোখ মুখ অমন দেখাবে কেন? কি যাতা বলছো না? এমন কিছুই না, তুমি ভুল ভাবছো। তোর বড় ভাই নাহিদের চোখ মুখ কিন্তু উদয়ের মতোই হয়ে থাকে। নাহিদ ভাইয়াকে দেখেছি আমি, ওনার চোখ দুটো আরো বেশি লাল হয়ে থাকে। ওইসব কথা বাদ দাও, তুমি কিন্তু থাকবে কয়েকদিন আমার কাছে। তোর বড় ভাই নাহিদের চোখ মুখ কিন্তু উদয়ের মতোই হয়ে থাকে। বাবাকেও নিয়ে আসছে তোমার সাথে। বললাম আসার জন্য, আসলো না। নাদিয়া জানে মুখে যতই বলুক কোনোদিনও আসবে না ওকে দেখতে। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।